চলে এলাম মনোভাবের একদম শেষের আগের পর্যায়ে, যেখানে মনোভাবের ফলে আমাদের আচরণের যে অযৌক্তিক আচরণ বা নেতিবাচক ফলাফল সংঘটিত হচ্ছে সেই পর্বে। এখানে সবার আগে আমরা পড়ব সাধারণীকৃত ধারণা। সাধারণীকৃত ধারণা খুব কমন ভাবে, খুব সাধারণভাবে মানুষের মধ্যে প্রচলিত, যা প্রত্যেকটি মানুষ সেই নির্দিষ্ট সমাজ বা নির্দিষ্ট দেশ বা নির্দিষ্ট অঞ্চলে মানুষ সহজেই সেগুলো গ্রহণ করেছে এবং সেগুলোকে বহন করে কোনো রকম ভাবে বিচার বিশ্লেষণ না করে। এই ধরনের স্টিরিওটাইপ বা সাধারণীকৃত ধারণা বলার শুরুতে আমি যদি বলি, অনেকের ধারণা অনুযায়ী বাঙালিরা অলস ও ভীতু এক ধরনের জাতি। আবার কেউ বলবে নানা রকমের অন্যান্য জাতির উল্লেখ করে ওরা গোয়ার, কিংবা ওরা অলস, বা ওরা মিথ্যেবাদী, বা ওরা যুদ্ধপ্রবণ, বা এ ধরনের নানা রকমের ধারণা আমাদের মধ্যে খুব সাধারণভাবে চালু হয়ে যায়, যাকে আমরা কখনো বিচার বিশ্লেষণ করে দেখি না যে সেটা আদপেই সত্যি কিনা, কিংবা বলা ভালো সেটা বিশ্বাস করতে আমরা ভালোবাসি। এই ধরনের যে মনোভাব, যা জনসাধারণের মধ্যে স্বাভাবিকভাবে সাধারণভাবে প্রচলিত রয়েছে, সেটাকে আমরা বলি সাধারণীকৃত ধারণা। যদিও সেই ধারণার কোনো যৌক্তিক ভিত্তি নেই এবং আদপেই ধারণাগুলি সত্যি নয়। তো আমরা এই সাধারণীকৃত ধারণা সম্পর্কে পড়তে গেলে প্রথমেই যেটা দেখব, সাধারণীকৃত ধারণার সংজ্ঞা। এই সংজ্ঞা অনেক মনোবিদ দিয়েছেন। আমরা দুটো উল্লেখযোগ্য সংজ্ঞা এখানে পড়ব, তিনটে উল্লেখযোগ্য সংজ্ঞা পড়ব। মনোবিদ ফিশারের মতে সাধারণীকৃত ধারণা হলো সেই সব স্থূল সাধারণীকরণ যা ভুল তথ্যের মাধ্যমে অর্জিত হয় ও মানুষের মধ্যে ব্যক্তিগত পার্থক্য সমূহকে উপেক্ষা করে এবং নতুন প্রমাণের আলোয় সেগুলির পরিবর্তনে বিরোধিতা করে। অবশ্যই এটি সর্বাঙ্গীন একটি সংজ্ঞা। এখানে আমরা দেখছি যে স্থূল সাধারণীকরণ, অর্থাৎ যেখানে বুদ্ধিবৃত্তি দিয়ে সূক্ষ্মভাবে বিচার করা হয়নি, সেই ধরনের কিছু ধারণা যা সত্যের ওপর প্রতিষ্ঠিত নয়, মিথ্যা বা অযৌক্তিক ধারণা, এবং অবশ্যই যে ধারণাগুলিকে নতুনভাবে যুক্তির আলোয় বিশ্লেষণ করার মতো উৎসাহ বা আগ্রহ কোনোটাই দেখতে পাওয়া যায় না মানুষের মধ্যে, এই ধরনের ধারণাগুলিকে শুধুমাত্র বহন করে যায় মানুষ, সেইগুলোকে বলা হয় সাধারণীকৃত ধারণা। এটা বলেছেন মনোবিদ ফিশার। এরপর দেখব ওয়াল্টার লিপম্যান। তিনি বলেছেন সাধারণীকৃত ধারণা হলো মানুষের মনের মধ্যে তৈরি হওয়া এমন একটি চিত্র, যে সরলীকৃত মানসচিত্রটিতে নির্দিষ্ট গোষ্ঠীর রূপটি বা কার্যাবলী পরিস্ফুট হয়েছে। এখানে একটি কথা আমরা মন দেব, সরলীকৃত মানসচিত্র অর্থাৎ গোষ্ঠী বা ব্যক্তিকে আমরা যেভাবেই দেখি না কেন, তার সেই দেখার বা সেই পর্যবেক্ষণের মধ্যে যখন তীক্ষ্ণতা থাকে না, তাকে অতি সহজেই আমরা বিচার বিবেচনা করে ফেলি। সেই সরলীকৃত রূপটিকে বলা হচ্ছে, যে রূপের মধ্যে দিয়ে, সেই সরলীকৃত রূপের মধ্যে দিয়ে গোষ্ঠীর
সাধারণ কিছু কার্যাবলী, সাধারণ কিছু বৈশিষ্ট্য প্রকাশিত হচ্ছে, তাকে ওয়াল্টার লিপম্যান বলেছেন সরলীকৃত ধারণা। এরপর মেরিয়াম ওয়েবস্টারের অভিধান, ওই অভিধান অনুযায়ী সরলীকৃত ধারণা কি? একটি গোষ্ঠী সম্পর্কে আদর্শায়িত মানুষচিত্র যার দ্বারা অতি সরলীকৃত মতামত, সমালোচনামূলক বিবেচনা বা বিচার অথবা পক্ষপাতমূলক মনোভাব উপস্থাপিত হয়। এখানে এই মেরিয়াম ওয়েবস্টারের অভিধান অনুযায়ী বলা হয়েছে, একটি গোষ্ঠী যখন অন্য গোষ্ঠী সম্পর্কে বা ব্যক্তি সম্পর্কে কিছু ধারণাকে আদর্শায়িত করে নেয় যা অতি সমালোচনা, অতি সরলীকৃত এবং সমালোচনামূলক, অর্থাৎ নেতিবাচক, এই ধরনের ধারণাকে তারা আদর্শ করে সেভাবেই তাদের ধ্যান ধারণা, চিন্তাধারাকে প্রবাহিত হতে দেয়। এটা হচ্ছে মেরিয়াম ওয়েবস্টারের অভিধান অনুযায়ী সরলীকৃত ধারণা। এরপর আমরা চলে যাব সাধারণীকৃত ধারণার বৈশিষ্ট্য। তো এই সাধারণীকৃত ধারণাকে আমরা অনেকভাবে আমাদের চারপাশে আমরা নিজেরাও পোষণ করি বা অনেককে পোষণ করতে দেখি। যেমন পোশাক সম্পর্কে কিছু সাধারণীকৃত ধারণা, অথবা কিছু ধর্ম বা রাজনৈতিক গোষ্ঠী সম্পর্কে তাদের আচরণ বা তাদের কার্যাবলী সম্পর্কে কিছু সাধারণীকৃত ধারণা, লিঙ্গ সম্পর্কে কিছু সাধারণীকৃত ধারণা। মেয়েরা ভীতু, আমরা নিছকই একটি সাধারণীকৃত ধারণার বশবর্তী হয়ে অধিকাংশ ক্ষেত্রে মেয়েদের বিচার করে থাকি, যা কখনোই সত্য নয়, সর্বৈব মিথ্যা একটি ধারণা। লিঙ্গ শুধু নয়, যে কোনো বিষয়ে আমরা যদি দেখি, ধর্ম, রাজনীতি, এই ধরনের সাধারণীকৃত ধারণা আমাদের চারপাশে প্রতিনিয়ত আমরা তার শিকার হই বা আমরা সেই ধরনের সাধারণীকৃত ধারণা পোষণ করতে দেখি আমাদের চারপাশের মানুষজনদের মধ্যে। তো সেই সাধারণীকৃত ধারণার কিছু বৈশিষ্ট্য এবার করব। প্রথম বৈশিষ্ট্য হলো, এই ধারণায় ব্যক্তি বা গোষ্ঠীর নিজস্ব বৈশিষ্ট্যগুলোকে উপেক্ষা করে কিছু নিজেদের মতো করে নির্বাচন করে নেওয়া হয় বা আরোপিত করা হয়। তার ফলে স্বতন্ত্র সত্তা হিসেবে ব্যক্তির গুরুত্ব এখানে থাকে না। অর্থাৎ প্রত্যেক ব্যক্তি কিন্তু অপর ব্যক্তির থেকে আলাদা। আমরা কিন্তু এটা পড়েছি একাদশ শ্রেণীতে, যে কোনো মানুষ অবিকলভাবে অপর মানুষের মতো নয়, কিছু সাদৃশ্যপূর্ণ হতে পারে, কিন্তু আমরা যখন জাজ করি, আমরা একটা গোটা গ্রুপকে জাজ করি এবং তখন ভেবে দেখি না যে সেই গোষ্ঠীটার কিছু মানুষ হয়তো এর মধ্যে পড়ে, অধিকাংশ মানুষ নাও পড়তে পারে। আমরা সম্পূর্ণভাবে পুরো গোষ্ঠীটা সম্পর্কে সেই ধারণাটা পোষণ করে থাকি। এর ফলে কি হয়, এখানে ব্যক্তিগত বৈষম্য গুরুত্ব হারায়, অর্থাৎ ব্যক্তিগত স্বাতন্ত্র্য এখানে গুরুত্ব পায় না। প্রত্যেক মানুষকে একটি জেনারেল ক্যাটাগরিতে ফেলে আমরা বিচার করে থাকি। দ্বিতীয় বৈশিষ্ট্য অনুযায়ী অনেক সময় গোষ্ঠীর কিছু মানুষের মধ্যে থাকা বৈশিষ্ট্যগুলিকে ধরেই নেওয়া হয় যে বাকি সদস্যদের মধ্যেও সেই সব বৈশিষ্ট্য থাকবে। অর্থাৎ হয়তো আমরা দেখলাম, হয়তো ধারণাটি আমরা বহন করছি না, আমরা চোখের সামনে দু একজনের মধ্যে দেখলামও, কিন্তু দু একজনের মধ্যে সেটি থাকলেই যে সম্পূর্ণ গোষ্ঠীর মধ্যে থাকবে তা কিন্তু সত্য নয়। অর্থাৎ এই যে একটা অতি সাধারণীকরণ করে নেওয়ার প্রবণতা, এটা সাধারণীকৃত ধারণার সব থেকে বড় বৈশিষ্ট্য। প্রথমটি হলো, এখানে ব্যক্তিগত স্বাতন্ত্র্য গুরুত্ব পায় না, যেটা মনোবিদ্যার একান্ত
প্রাথমিক একটি নির্দেশ যে প্রত্যেক ব্যক্তি পরস্পরের থেকে পৃথক, সেই জায়গাটা এখানে অবদমিত হয়ে যায়, সেই স্থানটি এখানে গুরুত্ব পায় না। আর দ্বিতীয় বৈশিষ্ট্য হলো যে অতি সাধারণীকরণের জন্য আমরা অতি সাধারণীকরণ দোষে দুষ্ট হয় সাধারণীকৃত ধারণা। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে সাধারণীকৃত ধারণায় আরোপিত বৈশিষ্ট্য এবং প্রকৃত বৈশিষ্ট্যের মধ্যে বিস্তর পার্থক্য তৈরি হয়, কারণ আরোপিত বৈশিষ্ট্য তৈরি হয় প্রকৃত বৈশিষ্ট্যের অতি সরলীকৃত রূপ নিয়ে। প্রকৃত বৈশিষ্ট্য অনেক জটিল, মানুষের বৈশিষ্ট্যকে খুব সহজে, অনায়াসে, স্বল্প সময়ে আমরা উপলব্ধি করতেও পারি না, ব্যাখ্যাও করতে পারি না। কিন্তু আমরা সেটা করে থাকি যখন, তখনই আমরা সেটার অতি সরলীকরণ করে থাকি। এই অতি সরলীকরণ করার জন্যই এই ধরনের সাধারণীকৃত ধারণার জন্ম হয়। অতি সহজেই আমরা এই সরলীকরণ করে প্রকৃত বৈশিষ্ট্য থেকে সরে গিয়ে আরোপিত বৈশিষ্ট্য সৃষ্টি করি, অর্থাৎ ওই ব্যক্তি বা গোষ্ঠী সম্পর্কে বৈশিষ্ট্যটা আমরা আরোপ করলাম, আরোপিত বৈশিষ্ট্য। এই আরোপিত বৈশিষ্ট্য কিন্তু প্রকৃত বৈশিষ্ট্যের থেকে তাই মানে খুব সহজেই বলা যায় যে এটি অনেকটাই পৃথক। পরবর্তী বৈশিষ্ট্যে যাই। সাধারণীকৃত ধারণা হলো যে কোনো শ্রেণী বা দল সম্পর্কে অনমনীয় বা বদ্ধমূল ধারণা। খুব রিজিড বা অনমনীয় হয় এই ধরনের ধারণা, খুব সহজেই এগুলো পাল্টে ফেলা যায় না। তাহলে সেই কোন আদিকাল থেকে আমাদের মধ্যে প্রচলিত আছে যে উপজাতি মাত্রই হিংস্র বা অশিক্ষিত বা বর্বর, এই কথাটি কিন্তু সব ক্ষেত্রে সঠিক নয়। উপজাতিদের মধ্যেও সভ্যতা রয়েছে, সেই সভ্যতার বিবর্তনও হচ্ছে। হয়তো আমাদের থেকে কিছুটা পিছিয়ে আছে, কিন্তু উপজাতির মাত্রেই যে তারা হিংস্র বর্বর হয় এটা কিন্তু ঠিক নয়। কিন্তু তৎসত্ত্বেও সে ধারণা কিন্তু এখনো সম্পূর্ণ বিলোপ সাধন ঘটেনি। মেয়েদের বাইরে বিপদ, সন্ধ্যের পর বাইরে বিপদ, বাইরে বিপদ আছে, সেটা কেন আছে, সেটা কিভাবে দূরীভূত করা যায়, এই সম্পর্কে কোন রকম বিচার বিশ্লেষণ দায় না চাপিয়ে সরাসরি বলে দেওয়া হয় যে যে মেয়েরা রাত্রে বেরোয় সন্ধ্যের পর, রুল মানে না, তারা এমনিই খারাপ। এই যে সাধারণীকৃত ধারণা, এই ধারণার কি এখনো পরিবর্তন হয়েছে? সব ক্ষেত্রে হয়নি, চেষ্টা হচ্ছে। শহরের বুকে আমরা এর আঁচ না পেলেও অনেক জায়গাতে এখনো এই বদ্ধমূল অনমনীয় সাধারণীকৃত ধারণা কিন্তু রয়ে গেছে। পরবর্তী বৈশিষ্ট্য, সাধারণীকৃত ধারণা এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে সঞ্চালিত হয়। সাধারণীকৃত ধারণা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে সঞ্চালিত হয়, খুব স্বাভাবিক। যে ধারণা অনমনীয়, যে ধারণা কোনোভাবেই ভাঙতে চায় না, সেই ধারণা যে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে সঞ্চালিত হবেই এ কথা বলার অপেক্ষা রাখে না। তাই এটি আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সাধারণীকৃত ধারণার, যে প্রজন্মের পর প্রজন্ম সাধারণীকৃত ধারণা বাহিত হয় উইদাউট এনি চেঞ্জ, কোন রকম পরিবর্তন হয় না, প্রবাহিত হয় একটি বদ্ধমূল ধারণা হিসেবে। নেক্সট বৈশিষ্ট্য হচ্ছে সাধারণীকৃত ধারণার সৃষ্টি কোনো যৌক্তিক বা বিশ্লেষণাত্মক চিন্তার মাধ্যমে সৃষ্টি হয় না, সৃষ্টি হয় অনুভূতি বা আবেগের দ্বারা। অত্যন্ত সহজেই উপলব্ধি করা যায় এই বৈশিষ্ট্যকে, যে বৈশিষ্ট্যের কোনো যুক্তি নেই, যে বৈশিষ্ট্য গোয়ারের মতো মানুষ একটি মিথ্যেকে আঁকড়ে ধরে রাখার মতন করে জন্ম দেয়, এটি সত্য থেকে সরে এসেই যার জন্ম, সেটি যে অযৌক্তিক হবে এটা বলার অপেক্ষা রাখে না, সেটা যে বিশ্লেষণধর্মী হবে না সেটা বলার অপেক্ষাই রাখে না।
এবং অবশ্যই এখানে একটি অনুভূতির ভূমিকা থাকে, আবেগের ভূমিকা থাকে, একটি নেতিবাচক অনুভূতি বা আবেগের ভূমিকা থাকে বলা ভালো। কোনো মানুষের প্রতি বা মানে গোষ্ঠীর প্রতি যখন আমাদের বিদ্বেষ পরায়ণতা, অবজ্ঞা, ঘৃণা, শত্রুতা জন্মায়, তখন আমরা এই ধরনের সাধারণীকৃত ধারণা, অধিকাংশ ক্ষেত্রে, সব সাধারণীকৃত ধারণা নয়, অধিকাংশ ক্ষেত্রে এই ধরনের সাধারণীকৃত ধারণার জন্ম হয়। পরবর্তী বৈশিষ্ট্য, সাধারণীকৃত ধারণার বহুল ব্যবহারের বা প্রচলনের জন্য এই ধারণা একসময় প্রত্যেকের নিজস্ব চিন্তাধারার অংশ বা মানসিক বৈশিষ্ট্য হয়ে যায়। সাধারণীকৃত ধারণার এতটাই অনমনীয়, এতটাই বহুল প্রচলিত, বহু ব্যবহৃত হতে থাকে আমাদের কথায়, আচরণে, যে এই ধারণার মানে প্রতিফলন ঘটে আচরণে, যে আমরা এই ধারণা থেকে একসময় মানে এই ধারণাটি নিজেদের মানসিক বৈশিষ্ট্যের অংশ হয়ে যায় মানুষের ক্ষেত্রে। প্রজন্মের পর প্রজন্ম যখন এটি বাহিত হয়, তখন এটা একটা মানসিক বৈশিষ্ট্যের অংশ রূপে ক্রিয়া করতে থাকে। আলাদা কোনো পৃথক ধারণা বলে একে চিহ্নিত করা চট করে যায় না। পরবর্তী বৈশিষ্ট্য, সাধারণীকৃত ধারণা সর্বদা নতুন ধ্যান ধারণার পরিপন্থী হয়। অবশ্যই এটি অনমনীয়, অনুদার ধারণা কখনোই পরবর্তী বা পরিবর্তিত নতুন কোনো ধারণাকে আশ্রয় প্রশ্রয় দেবে না, এটা স্বাভাবিক কথা। তাই নতুন কোনো ধ্যান ধারণার পরিপন্থী হয় সাধারণীকৃত ধারণা, অর্থাৎ যা কিছু প্রচলিত তা যুক্তিনিষ্ঠ না হলেও গ্রহণযোগ্য। হয়তো কোথাও প্রচলিত রয়েছে যে ওই স্থানে, ওই সময়, ওই ব্যক্তি বা ওই গোষ্ঠী বর্বর কোনো কর্ম সমাধা করে। এবার সেই জায়গাতে কেউ যায় না ওই সময়। কোনো একটি সময় কোনো একজন যদি গিয়ে দেখেও যে সেই জায়গাটিতে ওই কার্যটি সমাধা হচ্ছে না, সেক্ষেত্রে ওই ব্যক্তি কিন্তু এসে বললেও ওই একজনের বলাতে এতজনের মনোভাব কখনোই সহজে পাল্টে যায় না, যদিও তা পরীক্ষিত সত্য। সাধারণীকৃত ধারণা সহজেই কিন্তু পরিবর্তন হয় না, তা যুক্তির আলোয় দেখাতে গেলেও বা যুক্তি থাকলেও, প্রমাণ থাকলেও পরিবর্তিত সহজে হয় না। এগুলো হলো সাধারণীকৃত ধারণার বৈশিষ্ট্য। এবার যেটা বলবো সেটা হচ্ছে সাধারণীকৃত ধারণার কারণ। কেন হয়, কেন মানুষের মধ্যে সাধারণীকৃত ধারণার জন্ম হয়, কেন মানুষ সাধারণীকৃত ধারণা থেকে সরতে চায় না, সেই ধারণাকে আঁকড়ে ধরে থাকে। এই ধারণার সৃষ্টি হওয়ার পিছনের কারণগুলো এবার পড়ে নিই। অত্যন্ত সংক্ষিপ্ত পদ্ধতিতে সহজেই ব্যক্তি বা গোষ্ঠী সম্পর্কে কতকগুলি বৈশিষ্ট্য নিষ্কাশন করে নেওয়া হয়, যা স্বল্প আয়াসেই শক্তি ও সময় কম দিয়েই করা যায়। অর্থাৎ সংক্ষিপ্ত পদ্ধতিতে, সময় দেব না, ভাবনা দেব না, তাতে শ্রম লাগে, আয়াস লাগে, কম সময়ে সংক্ষিপ্ত ভাবে আমরা জেনে নেব, আমরা বুঝে নেব ওই ব্যক্তিটি সম্পর্কে, আমরা তার আচরণের কারণ বা তার সম্পর্কে একটা ধারণা আমরা জন্ম দিয়ে দেব। এত সময় নেই কারোর, এত পরিশ্রম দেওয়ার নেই, এত বিশ্লেষণ করতে গেলে শ্রম লাগবে, সুতরাং স্বল্প আয়াসেই হয়ে যাচ্ছে। আর হয়ে যাচ্ছে শুধু না, সেটা আমরা বহনও করি, সেটা হয়ে যাচ্ছে স্বল্প আয়াসে করছি, এটা আমরা স্বীকার করি না। একবার হয়ে গেল মানে সেটা কিন্তু আমাদের, আমরা বলেছি যখন, এটা ঠিকই হবে, সুতরাং এটা স্থাপিত হয়ে গেল, প্রতিষ্ঠিত হয়ে গেল, সেটি একটি সত্য বলে। অতি ব্যবহারের ফলে কোনো প্রচলিত সাধারণীকৃত ধারণার সাথে সাদৃশ্যপূর্ণ তথ্য মানুষ সহজে গ্রহণ করে, তুলনায় যুক্তিপূর্ণ হলেও অন্যান্য তথ্যগুলি সহজেই গ্রহণ করে না। সাধারণীকৃত ধারণা বহু যুগ ধরে চলে আসে, বহু দিন ধরে ঘটতে থাকে, আমাদের মধ্যে প্রবাহিত হতে থাকে, এবং এর সঙ্গে এটা তো কন্টিনিউয়াসলি মানুষের মধ্যে থাকে, সমাজের মধ্যে থাকে, আমাদের ধ্যান ধারণা চিন্তা চেতনার মধ্যে এটা থাকে,
কিন্তু এই ধরনের চিন্তার সঙ্গে সাদৃশ্যপূর্ণ যদি কোনো তথ্য আসে, সেটা চুম্বকের মতো মানুষ সেটাকে টেনে নেয় এবং সেটাকে গ্রহণ করে, এবং সেই গ্রহণের ফলে সেই সাধারণীকৃত ধারণা আরো স্ট্রং হয়। ঠিক উল্টোটা ঘটে, সাধারণীকৃত ধারণার সঙ্গে বৈপরীত্যমূলক ধারণাগুলি, তথ্যগুলি যখন সামাজিকভাবে আমাদের মধ্যে আসে, আমরা সেগুলো চট করে গ্রহণ করি না। একটি অনমনীয় জেদ আমাদের ওটা গ্রহণ করতে দেয় না, এবং এর ফলে আমরা সাধারণীকৃত ধারণা পরিবর্তিত হতে পারে না, একই রকম থেকে যায়। কোনো গোষ্ঠীর সদস্যদের মধ্যে একাত্মতার কারণে অন্য গোষ্ঠীর সম্পর্কে কোনো প্রচলিত ধারণা সহজেই গ্রহণ করে। যেহেতু সাধারণীকৃত ধারণা অধিকাংশ ক্ষেত্রে নেতিবাচক হয়, তাই কোনো গোষ্ঠীর সদস্যরা যখন অন্য গোষ্ঠী সম্পর্কে সেই নেতিবাচক ধারণা জন্ম কোনোভাবে হয়ে যায়, সহজে সেটাতে মতামত দিয়ে দেয়, সহজে সেই ব্যাপারে এসে সবাই একাত্ম হয়ে যায়। তার ফলে ওই অন্য গোষ্ঠীকে কোথাও একটা হীন করে নিজ গোষ্ঠীর প্রতি আস্থাবান হওয়ার একটা প্রক্রিয়া রূপে, বা নিজের দলের সদস্যদের সঙ্গে একাত্ম হবার একটা পথ হিসেবে এটি কাজ করতে থাকে। তখন তাই আর সাধারণীকৃত ধারণাকে পরিবর্তন করা যায় না। পরবর্তী কারণটা হলো সাধারণীকৃত ধারণা সামাজিক যোগাযোগের প্রচলিত ধারণাগুলি সমাজের অধিকাংশ মানুষের অনেক অন্যায়গুলোকে সমর্থন করে এবং টিকিয়ে রাখে, যা তাদের অনেক সুবিধা প্রদান করে। সাধারণীকৃত ধারণার জন্ম হয় মানুষের মধ্যে, সমাজের মধ্যে, কোনো একটি সমাজ বা কোনো একটি আঞ্চলিক ভাবে বেশ কিছু মানুষ সেটা জন্ম দেয়, তাদের কিছু সুবিধা আসে তা থেকে, এবং সেই সুবিধা অত্যন্ত সুচতুর ভাবে যাতে বজায় রাখা যায়, টিকিয়ে রাখা যায়, সেই কারণে কিন্তু এই ধরনের সাধারণীকৃত ধারণাকে খুব উদ্দেশ্য প্রণোদিত ভাবে পরিবর্তিত হতে দেওয়া হয় না। যদি আমরা বলে দিই যে ওই অঞ্চলের বা ওই জাতির মানুষেরা অত্যন্ত হীন, ওদের সংস্পর্শ আমাদের পক্ষে ক্ষতিকারক, সেক্ষেত্রে সেই গোষ্ঠীটাকে যদি পৃথক করে রাখা যায়, তাহলে সামাজিক যে সম্পদ, সেই সম্পদের বন্টনে তাদের অধিকার, তাদেরকে সহজেই সেই অধিকার থেকে বঞ্চিত করে রাখা যাবে, এবং সেই সম্পদের প্রাচুর্য ঘটবে সেই অধিকাংশ সুবিধাবাদী শ্রেণীর, যারা সেই সাধারণীকৃত ধারণার দ্বারা সংখ্যা মানে কিছু সংখ্যক মানুষকে সমাজে বঞ্চিত করার চেষ্টা করছে। এটা একটা উদাহরণ, এরকম অনেকই আছে। অর্থাৎ সাধারণীকৃত ধারণা কিন্তু কিছু মানুষকে সুবিধা দেয় বলেই সমাজে পরিবর্তিত হতে পারে না। সাধারণীকৃত ধারণা সামাজিক যোগাযোগের মাধ্যমে গঠিত হয়। যত যোগাযোগ গঠিত হয়, ততই প্রকৃত সত্য থেকে সরে গিয়ে আরোপিত রূপটি গঠিত হয়। সাধারণীকৃত ধারণা প্রথম যখন জন্ম হয়, তখন যতটা থাকে সে তার বপু বিস্তৃত হতে থাকে যত সামাজিক যোগাযোগের মাধ্যমে সেটি প্রচলিত হতে থাকে। অর্থাৎ কোথাও হয়তো প্রচলিত হলো যে অমুক স্থানে অমুক উপজাতির লোকেরা ক্যানিবাল বা নরমাংস খাত, তারপরে তার সাথে কিছুদিন পর কথাবার্তার মাধ্যমে সেটা আরো সরলীকৃত রূপ হবে বা আরো অতিরঞ্জিত রূপ হবে। সেটাকে বলবে যে কেউ একজন হয়তো প্রত্যক্ষদর্শী, আমি জানি অমুকে বলেছে তার একজন প্রত্যক্ষদর্শী আছে, দেখেছে খেতে, মানে এইভাবে নরমাংস খেতে দেখেছে। তারপরে হয়তো আরো কি অন্য একজন যখন সেইটাকে আবার আরেকজনদের সামনে বলবে, তখন বলবে শুধু খেতে দেখেনি, ছবিও তোলা হয়েছে, কিন্তু ওরা কেড়ে নিয়েছে ক্যামেরা, তাই ছবিটা দেখানো সম্ভব। মানে এইভাবে একটা সাধারণীকৃত ধারণা প্রতি মুহূর্তে তার ভিতটাকে আরো জোরালো করতে থাকে, তার বিস্তৃতিটাকে আরো বড় করতে থাকে যত সামাজিক যোগাযোগ ঘটতে থাকে।
মানুষের সঙ্গে মানুষে কথা বলার সময় বা বক্তব্য পেশের সময় সাধারণীকৃত ধারণা অতিরঞ্জিত হতে থাকে। এই হলো সাধারণীকৃত ধারণা। সাধারণীকৃত ধারণা সম্পর্কে আমার এই পর্যন্ত পড়ানো হলো। সাধারণীকৃত ধারণার পর এরপর আসছি পক্ষপাত। পক্ষপাত শব্দটার সঙ্গেই একটা খারাপ লাগা, নেতিবাচকতা জড়িয়ে রয়েছে। পক্ষপাত শব্দটা কোথা থেকে এসেছে আগে দেখে নিই। ইংরাজি প্রেজুডিস শব্দটির উদ্ভব লাতিন শব্দ প্রেজুডিসিয়াম থেকে, যার অর্থ পূর্বের কোনো অর্থ বা অনুভূতির সাপেক্ষে বিবেচনা, এ জাজমেন্ট বেসড অন প্রিভিয়াস ইনফরমেশন অর ফিলিং। এটা এসছে প্রেজুডিসিয়াম থেকে, যদিও তার অর্থ আর এর অর্থ অনেকটাই পৃথক, কিন্তু শব্দটা ওখান থেকে উৎপন্ন হয়েছে। এখানে এই বিবেচনাটি সম্পূর্ণ ভিত্তিহীন ও অমূলক এবং অবশ্যই অপছন্দনীয় বা নেতিবাচক। অর্থাৎ পূর্বের কোনো অর্থ বা অনুভূতির সাপেক্ষে বিবেচনাটি তৈরি হচ্ছে, এটা সত্য। পূর্বের কোনো অনুভূতি থেকে এটা উদ্ভূত হচ্ছে, কিন্তু আদপে এটি নেতিবাচক বা অপছন্দনীয় অবশ্যই। পক্ষপাত বা প্রেজুডিস, একে জানতে গেলে আমরা এবার একটু সংজ্ঞা দেখে নিই। মনোবিদদের সংজ্ঞাগুলোর আলোকে আমরা পক্ষপাতকে একটু বুঝতে সুবিধা হবে আমাদের। পক্ষপাতের সংজ্ঞা মনোবিদ অলপোর্ট বলেছেন, কোনো ব্যক্তি বা জিনিসের প্রতি এমন একটি অনুকূল বা প্রতিকূল অনুভূতি যা পূর্বের কোনো অভিজ্ঞতার ভিত্তিতে উদ্ভূত হয়, প্রকৃত অভিজ্ঞতার ভিত্তিতে কখনোই নয়। অর্থাৎ প্রকৃত অভিজ্ঞতা, রিয়েল ফ্যাক্ট, সেখান থেকে সরে গিয়ে কোনো অনুকূল বা প্রতিকূল অনুভূতি, অর্থাৎ অনুভূতি বা আবেগ, একে কিন্তু পরিচালিত করছে। অনুভূতি বা আবেগ যখন কোনো বিষয়কে সম্পূর্ণভাবে পরিচালিত করে, তখন তা সত্য থেকে সরে দাঁড়াবেই, এবং তাই ঘটে পক্ষপাতের ক্ষেত্রেও। অলপোর্টের এই সংজ্ঞাটি অতীব সন্তোষজনক। এখানে পক্ষপাতের রূপটি প্রকাশিত স্পষ্টভাবে হয়েছে, পূর্বের অভিজ্ঞতার ভিত্তিতে উদ্ভূত হয়, প্রকৃত অভিজ্ঞতার ভিত্তিতে কখনোই নয়। ম্যাকলিওড, মনোবিদ ম্যাকলিওড বলেছেন, কোনো গোষ্ঠীর প্রতি অভ্যন্তরীণভাবে ধারণ করা জ্ঞানমূলক ও মানসিক পক্ষপাত দুষ্টতা। আভ্যন্তরীণভাবে অর্থাৎ এটা একটি আভ্যন্তরীণ বিষয়। পক্ষপাত কথাটার সঙ্গে সরাসরি কিন্তু আচরণ বা বাহ্যিক প্রকাশ জড়িয়ে নেই। পক্ষপাত কথাটি নির্দেশ করছে ব্যক্তির আভ্যন্তরীণ একটি মানসিক অবস্থাকে, একটি বিবেচনা বা বিচার করার ক্ষমতাকে। বিচার করার পর কি ঘটছে সেটা কিন্তু এখানে নেই। এখানে পক্ষপাত কথাটি সম্পূর্ণরূপে একটি মানসিক বা আভ্যন্তরীণ ব্যাপার, এটা ম্যাকলিওড উল্লেখ করেছেন। এবার পড়ব পক্ষপাতের বৈশিষ্ট্য। পক্ষপাত অন্যান্য মনোভাবের মতোই সামাজিকীকরণ এবং শিখন প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয়। যে কোনো মনোভাব, প্রথমেই আমি বলেছি, যেমন সামাজিক ইন্টারাকশন বা ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে সামাজিক পরিবেশের মধ্যে দাঁড়িয়ে আমাদের সংগঠিত হয়, সেরকম পক্ষপাতও সম্পূর্ণভাবে আমাদের শিখন ঘটে সামাজিক প্রক্রিয়ার মাধ্যমে। সামাজিক পরিবেশের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া করতে করতে পক্ষপাত তৈরি হয় মনের মধ্যে। সকল মনোভাবের মতোই পক্ষপাত অনুভূতি বা কখনো কখনো তীব্র আবেগ জড়িত হয়।
মনোভাব মাত্রেই আমরা এর আগে পড়েছি যে অনুভূতি তার একটা খুব বড় উপাদান, পক্ষপাতও তার ব্যতিক্রম নয়। পক্ষপাত এই শব্দটির সঙ্গেই একটি তীব্র অনুভূতিময়তা জড়িয়ে রয়েছে। পক্ষপাতের উদ্ভব সর্বদা যুক্তিহীনতা বা অজ্ঞানতার অন্ধকার থেকে। আবার এখানে পরিচ্ছন্নভাবে বোঝা যাচ্ছে যে পক্ষপাত কোনো যুক্তি, বৌদ্ধিক বা জ্ঞানমূলক ভিত্তিভূমি থেকে এর উৎপন্ন বা উৎপত্তি নয়। পক্ষপাত সর্বৈবভাবে আবেগ তাড়িত হয়ে মানুষ গঠন করে এবং এই যুক্তিহীনতা বা অজ্ঞানতার অন্ধকার পক্ষপাতমূলক ধারণাকে আচ্ছন্ন করে রাখে। তারপরে নেক্সট বৈশিষ্ট্য হচ্ছে পক্ষপাতের একটি নির্দিষ্ট উদ্দেশ্য থাকে, মানুষের ভিতরের অবদমিত ক্ষোভ ও উত্তেজনার প্রকাশ ঘটানো। যখন পক্ষপাত তৈরি হয় কোনো ব্যক্তি বা গোষ্ঠী সম্পর্কে, তখন যার মধ্যে তৈরি হচ্ছে তার কোনো ব্যক্তিগত ক্ষোভ বা আক্রোশ, সে যে কারণেই হোক, সে অপর উল্টো দিকের বিপরীত দিকের ব্যক্তি বা গোষ্ঠীর কারণে হোক বা নিজস্ব কোনো ব্যক্তিগত কারণে হোক, কোনো ক্ষোভ বা হতাশা বা কোনো রকম নেতিবাচক মানসিক অবস্থার ফলেই কিন্তু পক্ষপাত তৈরি হয় সেগুলির প্রকাশের জন্য, সেগুলির অপ্রত্যক্ষ প্রকাশের জন্য এই পক্ষপাতমূলক ধারণা তৈরি হয় মানুষের মধ্যে। পরবর্তী বৈশিষ্ট্যগুলো হচ্ছে পক্ষপাতের। পক্ষপাত কোনো গোষ্ঠীর যে বৈশিষ্ট্যগুলোকে কেন্দ্র করে গড়ে ওঠে, বাস্তবে সেগুলির কোনো অস্তিত্ব থাকে না। পক্ষপাত সাধারণত যে বৈশিষ্ট্যগুলোকে উল্লেখ করে, পক্ষপাতের ফলে কোনো ব্যক্তি বা গোষ্ঠী সম্পর্কে উল্লেখ করা হয় যে এই বৈশিষ্ট্য তার আছে বা এই ধরনের তার আচরণ, এগুলি কিন্তু আদপেই সত্য হয় না, সম্পূর্ণ মিথ্যা কিছু বৈশিষ্ট্য বা ধর্মের উপর ভিত্তি করে পক্ষপাত গড়ে ওঠে। পক্ষপাতের ফলে যে গোষ্ঠীর প্রতি পক্ষপাতের সৃষ্টি হচ্ছে তার প্রতি নেতিবাচক মনোভাব সৃষ্টি হয়। পক্ষপাত সম্পূর্ণভাবে, অধিকাংশ ক্ষেত্রে কেন প্রায় সব ক্ষেত্রেই বিদ্বেষ পরায়ণতা বা নেতিবাচকতা বা শত্রুতা এর থেকেই কিন্তু গড়ে ওঠে। পক্ষপাতের মূল একটি বৈশিষ্ট্য হলো সমাজে সংখ্যালঘুদের প্রতি বিদ্বেষ পরায়ণতা। এটি বহু আগে এভাবেই বিবেচনা করা হতো, বর্তমানে হয়তো সব ক্ষেত্রে হয় না, তবুও এখনো পর্যন্ত এই জায়গাটিকে উল্লেখ করা হয় যে সমাজের সংখ্যালঘুদের প্রতি বিদ্বেষ পরায়ণতার জন্যই সৃষ্টি হয়েছে পক্ষপাতমূলক ধ্যান ধারণা হয়। তো সেটা সব ক্ষেত্রে সত্যি না হলেও এখনো পর্যন্ত সমাজের কিছু অন্ধকার কোণ থেকে গেছে, যে কোণে কিন্তু এখনো এই ধরনের বিদ্বেষ রয়ে গেছে। এই ধরনের বিদ্বেষ পরায়ণতা জাতিগতভাবে তো বটেই, এছাড়াও ধর্ম ভিত্তিকভাবে, লিঙ্গ ভিত্তিকভাবে এবং অর্থনৈতিক ক্ষমতা ভিত্তিকভাবে গড়ে উঠেছে। বড়লোক, গরিব লোক, এই দুয়ের মধ্যে যে পক্ষপাত জনিত পার্থক্য, লিঙ্গভেদে নারী পুরুষ বৈষম্য, ধর্মভেদে আমাদের চারপাশে অবিরত ঘটে চলা নানা ঘটনার সাক্ষী হিসেবে আমরা এই জাতীয় পক্ষপাতমূলক ধারণার প্রকাশ দেখতে পাই। পক্ষপাতের একটি অনিবার্য ফলাফল হলো বৈষম্য, অর্থাৎ পক্ষপাত দুষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি অসম আচরণ সংঘটিত হয়। অসম আচরণ, পক্ষপাত কিন্তু শুধু ধারণা বা আভ্যন্তরীণ ভাবে তৈরি হয়, বিষয়টা আভ্যন্তরীণ, কিন্তু ওখানেই থেমে থাকে না, ওর একটা ডিরেকশন বা দিক থাকে, ও কিন্তু নেতিবাচক আচরণের দিকে ধাবিত হয় এবং একসময় অবজ্ঞা, ঘৃণা, আক্রমণাত্মক আচরণ এগুলির মাধ্যমে
সেটি মানে সঞ্চালিত হয় যে গোষ্ঠী বা ব্যক্তির প্রতি পক্ষপাত দুষ্ট ধারণা তৈরি হয়েছে তার উপর। পক্ষপাতের এইগুলি হলো বৈশিষ্ট্য। এখানে পক্ষপাত শেষ হলো। এবার আমরা পড়ব বৈষম্য। পক্ষপাত যদি আভ্যন্তরীণ বিষয় হয়, ঠিক তার যে আচরণগত বা সক্রিয়তামূলক যে উপাদানটি আমরা তার পরবর্তী ক্ষেত্রেই আমাদের চোখে পড়ে, সেটি হলো বৈষম্য। অর্থাৎ পক্ষপাতের যে বিদ্বেষমূলক বা নেতিবাচক ধারণা, তার ফলাফল স্বরূপ যে বিদ্বেষমূলক বা নেতিবাচক আচরণটি সংঘটিত হয় সেই গোষ্ঠী বা ব্যক্তির প্রতি, যার প্রতি পক্ষপাত রয়েছে, সেটি হলো বৈষম্য। পক্ষপাতের সাথেই সৃষ্টি হওয়া পক্ষপাতের সক্রিয়তামূলক উপাদানটি আচরণের মাধ্যমে প্রকাশিত হওয়ার সুযোগ খোঁজে। পক্ষপাতের এই আচরণগত প্রকাশকেই বলে বৈষম্য। আমরা প্রতি ক্ষেত্রে আমাদের সমাজে চারপাশে নজরে পড়ে বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছয় এই ধরনের বৈষম্যতামূলক আচরণ, যার জন্য, যা প্রতিহত করার জন্য আইনি ব্যবস্থা, সচেতনতামূলক অনুষ্ঠান বা নানা রকমের প্রতিহত করার জন্য আইনি ব্যবস্থা নেওয়া হয়। এছাড়া প্রশাসনিক প্রচেষ্টা করা হয় নিয়ত। বিভিন্ন ডিপার্টমেন্ট খোলা হয়েছে, বিভিন্ন দপ্তর সরকারিভাবে এই ধরনের আচরণকে সংহত করার জন্য, সংযত রাখার জন্য। কিন্তু তৎসত্ত্বেও বিভিন্ন বৈষম্যতামূলক আচরণ, নেতিবাচক আচরণ আমাদের চারপাশে আমরা প্রতিনিয়ত দেখি এবং তার বিপরীতে তাকে দমিয়ে রাখার জন্য, তাকে দূরীভূত করার জন্য আমরা সচেষ্ট থাকি। তো বৈষম্যতামূলক আচরণ কি না জানলে তাকে প্রতিহত করা, যা সমাজের জন্য কল্যাণকর, তা আমরা করে উঠতে পারবো না। তাই বৈষম্যতামূলক আচরণ বা বৈষম্য কাকে বলে সেটা আমরা বুঝে নেব। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বৈষম্যের সংজ্ঞা। কয়েকটি উল্লেখযোগ্য সংজ্ঞা যদি আমরা দেখে নিই তাহলে বুঝতে সুবিধা হবে বৈষম্য কাকে বলে। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন এর মতে বৈষম্য হলো জাতি, লিঙ্গ, বয়স বা যৌন অভিমুখিতার মতো বৈশিষ্ট্যের ভিত্তিতে মানুষ এবং গোষ্ঠীর প্রতি অন্যায় বা পক্ষপাত দুষ্ট আচরণ। এই যে লিঙ্গ ভেদে, জাতি ভেদে, ধর্ম ভেদে বৈষম্যতামূলক আচরণ প্রতিনিয়ত আমাদের চারপাশে ঘটতে থাকে। অফিসে নারী লাঞ্ছিতা হন, কর্মক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে জাতিগত বৈষম্য কিংবা জাতিগত বৈষম্যের জেরে দাঙ্গা আমাদের চারপাশে অনেক সময় ঘটেছে, অতীতে ঘটেছে, ভবিষ্যতে যাতে না ঘটে তার জন্য আমাদের সক্রিয় ভূমিকা সর্বদা থাকে। এই সবগুলির এখানে উল্লেখ রয়েছে এই সংজ্ঞাতে, যার ফলে বোঝা যায় যে এই সংজ্ঞাটি অত্যন্ত একটি আদর্শ সংজ্ঞা। এছাড়াও কেমব্রিজ অভিধান বৈষম্যের আরেকটি সংজ্ঞা প্রদান করেছে। বৈষম্য হলো নির্দিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা পণ্যের সাথে স্বতন্ত্রভাবে আচরণ করার অভ্যাস, বিশেষ করে অন্যায়ভাবে। এটা একটু অন্যভাবে বৈষম্যকে দেখিয়েছে এবং এটিও একটি সঠিক একটি সংজ্ঞা, একটি আদর্শ সংজ্ঞা। যখন আমরা পক্ষপাতমূলক আচরণ করি তখন সাধারণ আচরণের থেকে এই ধরনের আচরণ একটু স্বতন্ত্র হয়ে যায়, যা আমরা সবার সাথে করি না। পক্ষপাতমূলক ধ্যান ধারণা যে গোষ্ঠী বা ব্যক্তির প্রতি রয়েছে তার প্রতি এই আচরণ করতে আমরা প্রবৃত্ত হই। তাই একটু স্বতন্ত্র এই আচরণ যখন আমরা কিছু নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান বা পণ্যের প্রতি করি এবং যেটা সর্বৈবভাবে অন্যায়, এই ধরনের আচরণকে বলে বৈষম্যতামূলক আচরণ।
বৈষম্যের বৈশিষ্ট্য। বৈষম্য যখন ঘটে তখন কি কি ঘটে? শত্রুতার আচরণগত দিক, সম্পূর্ণভাবে শত্রুতা প্রদর্শিত হয়। কারোর প্রতি বৈষম্য ঘটা মানে তাকে একদমই অতি সহজেই শত্রুতার দিকে, শত্রু হিসেবে পরিগণিত করে তাকে সেই মতো অসুবিধার দিকে, খারাপের দিকে ঠেলে দেবার অপর নাম বৈষম্য। যে ব্যক্তি, একটি গোষ্ঠীর প্রতি বৈষম্য সৃষ্টি হচ্ছে, ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি, তাদের দলের সদস্য পদ অনুসারে নেতিবাচক আচরণ সম্পাদিত হয়। কোনো একটি গোষ্ঠীর প্রতি কোনো একটি নেতিবাচক ধারণা রয়েছে, সেই গোষ্ঠীর সদস্যদের প্রতি সব সময় নেতিবাচক আচরণ প্রদর্শন করা হয়। অবজ্ঞা, ঘৃণা, আক্রমণাত্মক আচরণ, সুবিধা থেকে বঞ্চিত করা ইত্যাদি। আচরণটি সর্বদাই নেতিবাচক এবং তীব্র বিদ্বেষ ভাবাপন্ন। আচরণটি সর্বদাই বিদ্বেষ ভাবাপন্ন হয়, নেতিবাচক হয়। আচরণটি কোনো রকম ভাবেই মোলায়েম বা যুক্তিযুক্ত বা সহজ সাধারণ নয়। বৈষম্য ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক, সাংস্কৃতিক বা ধর্মীয় সকল স্তরেই হতে পারে। বৈষম্য ব্যক্তিগত হতে পারে, ব্যক্তিগত ক্ষেত্রেও আমরা দেখে থাকি বৈষম্য। অফিসে বা কর্মক্ষেত্রে কোনো ব্যক্তিগত স্তরে বৈষম্য আমরা অনেক ক্ষেত্রেই পরিলক্ষিত আমাদের হয়। এছাড়াও শিক্ষাক্ষেত্রে বা গোষ্ঠীগতভাবেও বা প্রাতিষ্ঠানিকভাবেও বৈষম্য পরিলক্ষিত হয়। শুধুমাত্র ব্যক্তিগত স্তরে নয়, সাংস্কৃতিক ক্ষেত্রেও হয়, ধর্মীয় স্তরেও হয়। যে কোনো রকম বৃহত্তর বা ক্ষুদ্রতর ক্ষেত্রে বৈষম্য সর্বক্ষেত্রেই দেখতে পাওয়া যায়। বৈষম্যের শিকার হতে হতে গোষ্ঠীর সদস্যরা সামাজিক বিচ্ছিন্নতা, অপবাদ ও অপমান, সুযোগের ঘাটতি, ঘৃণা প্রভৃতির দ্বারা শারীরিক ও মানসিকভাবে স্বাস্থ্যহীন হয়ে পড়ে। বৈষম্যের শিকার হতে হতে যে দল বা গোষ্ঠীর প্রতি বৈষম্যতামূলক আচরণ সম্পাদিত হচ্ছে, তারা দিনের পর দিন অপমানিত হতে হতে, অপবাদ পেতে পেতে, সুযোগ থেকে বঞ্চিত হতে হতে মানসিক ও শারীরিকভাবে স্বাস্থ্যহীন হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে, নির্যাতিত হয়ে পড়ে। বৈষম্যমূলক এই আচরণ অন্যায় এবং অসমতা সৃষ্টি করে। সমাজে নানা রকম ভাবে ইমব্যালেন্স বা অসমতা সৃষ্টি করে, যা সামাজিক ভারসাম্যকে অবশ্যই বিঘ্নিত করে। পক্ষপাতের ফলে বৈষম্যমূলক আচরণ সচেতন ও অসচেতন দুভাবেই হতে পারে। সচেতন ও অসচেতন দুভাবেই কিন্তু বৈষম্যমূলক আচরণ ঘটতে পারে। অনেক সময় মানুষ সচেতনভাবে ভেবে চিন্তে বৈষম্যমূলক আচরণ করে। কখনো কখনো পক্ষপাতমূলক ধ্যান ধারণা এতটা গভীরে থাকে যে সে হয়তো বুঝতেই পারছে না তার কথাবার্তা, তার আচরণের মধ্যে দিয়ে বৈষম্যমূলক আচরণ প্রকাশিত হচ্ছে। একটা ছোট্ট উদাহরণ দিই। অনেক সময় আমরা বাড়িতে বলে থাকি, তুই তো মেয়ে, তুই এই কাজটা করবি না, বা ছি, তুমি ছেলে হয়েছো অথচ তুমি এই কাজটা করতে পারলে না। আমরা কিন্তু আমাদের অনবধানেই আমরা ছেলেকে এবং মেয়েকে পার্থক্য করে ফেলি। অসচেতন ভাবেই এই পক্ষপাতমূলক কথাগুলোর দ্বারা বুঝিয়ে দিই যে ছেলেটি ছেলে বলেই দৌড়বে, মেয়েটি মেয়ে বলেই দৌড়বে না বা কাঁদবে না বা জোরে জোরে হাসবে না। আমাদের নিজেদের হয়তো খুব সচেতন ভাবে, না ভালোবেসে, উদ্দেশ্যমূলক ভাবে অত্যাচার করার জন্য কথাগুলো বলা হয় না, কিন্তু কিছু ক্ষেত্রে অসচেতন ভাবেই বৈষম্যতামূলক আচরণ প্রদর্শন করা হয়। পরের হচ্ছে বৈষম্যমূলক আচরণ স্পষ্ট প্রকাশ্য হতে পারে, আবার সূক্ষ্ম ও অপ্রত্যক্ষ হতে পারে। সবসময় যে স্পষ্ট হবে তাও নয়, সবসময় যে অস্পষ্ট হবে তাও নয়, দুটোই হতে পারে। আবার সবসময় যে খুব স্থূল হবে তা নয়,
যে বোঝা যাচ্ছে যে এটা বৈষম্যমূলক আচরণ হচ্ছে। অনেক সময় খুব সূক্ষ্ম সূক্ষ্ম ক্ষেত্রেও বৈষম্যমূলক আচরণ সংঘটিত হয়। এই আচরণে বৈষম্যমূলক বৈশিষ্ট্যগুলি মাঝে মাঝে অস্পষ্ট থাকে, এতটাই অস্পষ্ট থাকে যে শনাক্ত করাই যায় না। অর্থাৎ বৈষম্যমূলক আচরণ শনাক্ত করা তখনই যাবে যখন তাকে আমরা নির্দিষ্ট করতে পারবো অন্যান্য আচরণের থেকে, কিন্তু এতটাই অস্পষ্টভাবে হয় যে বোঝা যায় না যে সেক্ষেত্রে পক্ষপাতমূলক বা বৈষম্যমূলক আচরণ ঘটছে তার প্রতি। যেমন কোনো একটি মানুষ, হয়তো কোনো একটি লোক তার অফিসে বা কর্মক্ষেত্রে কোনো একটি কাজ করার পরেও তার গ্রেডেশন ঠিকমতো হলো না, সেক্ষেত্রে সে বুঝতে পারলো না যে তার কাজের ত্রুটি ছিল নাকি তাকে বৈষম্যমূলক আচরণের জন্য তাকে ঠিকমতো গ্রেড দেওয়া হলো না। তাকে বোঝানো হলো যে তোমার কাজে ত্রুটি ছিল, সে হয়তো একটু বিহ্বল হয়ে গেল, কিন্তু তার কাছে এটা স্পষ্ট নয় যে বৈষম্যতামূলক আচরণের ফলে এটা হয়েছে। এরকম অনেক ক্ষেত্রে বিষয়টা অস্পষ্ট থাকে, কিন্তু ঘটে যায় এই ধরনের আচরণ। এরপর আসি বৈষম্যমূলক ব্যবস্থাপনা। খুব গুরুত্বপূর্ণ। বৈষম্যমূলক আচরণকে প্রতিহত করার জন্য সারা পৃথিবী জুড়ে নানা রকমের আইনি ব্যবস্থা, নানা রকম সচেতনতামূলক অনুষ্ঠান, প্রশাসনিক ব্যবস্থা ইত্যাদি নেওয়া হচ্ছে। প্রত্যেক মুহূর্তে আমরা প্রত্যেকটি দেশে আইনের যে সংশোধন হচ্ছে সেক্ষেত্রে করা হচ্ছে, যাতে করে নানা রকম ভাবে সমাজে ইতিপূর্বে সঞ্চালিত বৈষম্যমূলক আচরণগুলোকে বন্ধ করা যায়, বা নতুন করে কোনো রকমের আচরণ যেন সংগঠিত না হয় বা সৃষ্টি না হয়। তো এই রকম পরিস্থিতিতে আমাদের একটু জানতে হবে যে বৈষম্যমূলক আচরণকে আমরা কি করে প্রতিহত করব। এই প্রতিহত করার কয়েকটা ব্যবস্থা এখানে দেওয়া হয়েছে, দেখে নি। যেহেতু সামাজিক শিক্ষণের মাধ্যমে ঘটে, সেহেতু পক্ষপাত শিক্ষণের সুযোগ বা পদগুলিকে অপসারিত করতে হবে। পক্ষপাত অন্যান্য মনোভাবের মতোই আমি আগেই বলেছি, কোনো না কোনো শিক্ষণের মাধ্যমে ঘটে। তো সেই শিক্ষণের জায়গাগুলোকে যদি দূরীভূত করা হয় বা চেঞ্জ করা হয়, সেক্ষেত্রে পক্ষপাত বা বৈষম্য গড়ে উঠবে না। পক্ষপাতমূলক মনোভাবটির পরিবর্তনের জন্য যথাসাধ্য চেষ্টা করতে হবে। পক্ষপাতমূলক যে আচরণ বা বৈষম্যমূলক আচরণ, সেটা শুধু মুখে বললে হবে না, আমাদের একটা সামগ্রিক প্রচেষ্টা থাকতে হবে, সদা সচেতন থাকতে হবে, সচেতন হতে হবে, অন্যান্য নাগরিককে সচেতন করতে হবে। এবং আমার সাথে হলেই আমি বলবো, অন্যের সাথে হলে আমি সেই প্রতিবাদ করব না, এই ধরনের মানসিকতা ত্যাগ করে সকলের সর্বময় প্রচেষ্টার দ্বারাই কিন্তু পক্ষপাতকে বা বৈষম্যমূলক আচরণকে বন্ধ করা সম্ভবপর হবে। তৃতীয়ত, পক্ষপাতমূলক মনোভাবাপন্ন ব্যক্তির মধ্যে থেকে আত্মসন্তুষ্টিমূলক ভাবনা অপসারিত করার চেষ্টা করতে হবে। সাধারণত পক্ষপাতমূলক ভাবনা তাদের মধ্যে থাকে, সেই ভাবনা পোষণ করে তারা আত্মতুষ্টি অনুভব করে, এক ধরনের আত্মসন্তুষ্টি। সেই ব্যক্তি ভাবে, যে ব্যক্তি এই ধরনের পক্ষপাতমূলক ভাবনা ভাবে, এই ভাবনাগুলো তাকে তার কোনো জাতি, তার ধর্ম, তার নিজস্ব বৈশিষ্ট্যগুলোকে একটা আলাদা মাহাত্ম্য দান করে। তার কাছে মনে হয় সে প্রচ্ছন্নভাবে সে গর্বিত তার সেই নিজস্ব বৈশিষ্ট্যগুলোর জন্য, যেগুলো অন্যের মধ্যে নেই, এবং নেই বলেই তারা কিন্তু তার থেকে হীন। এই আত্মসন্তুষ্টিমূলক মনোভাব দূর করতে হবে, যে সকলের সমান এই বিষয় সম্পর্কে সচেতন করতে হবে। চতুর্থ পয়েন্টটা হলো দলবদ্ধতা বা গোষ্ঠী কেন্দ্রিকতার ভিত্তিতে সংকীর্ণ সামাজিক পরিচয়ের উপর জোর না দেওয়া। যখন গোষ্ঠী গঠন হবে তখন সংকীর্ণ সামাজিক পরিচয়ের উপর জোর দিলে চলবে না। আমরা কিন্তু অনেক ক্ষেত্রে মানুষের সামাজিক অনেক
ক্ষেত্রে দেখা যায় মানব সমাজের যে এই ধরনের ছোট ছোট বিষয়গুলোর উপর জোর দেওয়া হয়। কোনো মানুষের পরিচয় তার সে কোথা থেকে এসছে, তার বংশ পরিচয় কি, তার ধর্ম পরিচয় নয়। মানুষের মূল পরিচয় তার কর্তব্য, তার কর্ম, কৃতকর্ম, বা তার স্বভাব, তার আচরণ, এইগুলোর ওপর, বা তার মনুষ্যত্ব, এগুলোর ওপর জোর দেওয়ার পরিবর্তে জোর দেওয়া হয় সংকীর্ণ কিছু সামাজিক পরিচয়ের উপর। এইটা যদি বন্ধ করা যায় তাহলে কিন্তু পক্ষপাতমূলক বা বৈষম্যমূলক আচরণ বন্ধ করা সম্ভব হবে। আমাদের বৈষম্যমূলক আচরণ এখানেই শেষ হলো।